ভালোই ভালোই বিয়েটা করে নে উক্তি। এই শেষবারের মতো বলছি, বিয়ে পণ্ড করার জন্য যদি একটু এদিক থেকে সেদিক করেছিস না, জ্যান্ত পুঁতে দেব। কথাটা ভালো মতো মাথায় ঢুকিয়ে নে। অত্যন্ত নির্দয় ও হিংস্র স্বরে হুমকি বার্তাটুকু শুনিয়ে দিল জাওয়াত। উক্তির পানে তাক করে রাখা তর্জনী আঙ্গুল, যে আঙ্গুল নীরবে নৈশব্দে এখনো অব্যাহত রেখেছে হুমকি। উক্তি নামক মেয়েটি সবটাই শুনল, তবে তুলল না অবনত মাথা। বধূর সাজ অনেকাংশে সমাপ্ত। মেকআপের শেষ প্রলেপ পরানো হচ্ছে গৌরবর্ণের ওই মায়াবী মুখশ্রীতে। আশ্চর্যজনকভাবে আপন বড় ভাইয়ের মুখনিসৃত হুমকিতে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল না। উক্তির দুই গভীর রহস্য বেয়ে শুধু লালাব রঙে রেঙেছে চোখ দুটো। হাত ঘড়িতে চোখ বুলালো। হ্যাঁ, সেই আকাঙ্ক্ষিত মুহূর্ত অতি সন্নিকটে। উপস্থিত বিউটিশিয়ান এবং বাকিদের উদ্দেশ্যে বলল জাওয়াত। হাতে বেশি সময় নেই, যা আটা ময়দা মাখার দ্রুত মেখে ফেলুন। সাজলেও যা, না সাজলেও তা। ফটাফট এসব ঢং খতম করুন। হারি আপ। তুড়ি বা জিও আদেশ প্রদান করল জাওয়াত। পরিহিত নীলাভ পাঞ্জাবি দু হাতা একে একে গুটিয়ে তুলল কোনই বরাবর। অতপর বেশ অভিজাত ভঙ্গিতে প্রস্থান করল সে স্থান হতে। ঠিক সে মুহূর্তে উক্তির লালিমা মাখা নয়ন গড়িয়ে পড়ল দুঃখের এক ফোঁটা বাড়িধারা, যা জানল না, দেখল না কেউই। নিভৃতে মুছে নিল হবুবধূর পেলব। হা, বর এসেছে, বর এসেছে। গোধূলি লগ্ন। অত্যাধিক হইচই এবং আনন্দময় পরিবেশে রূপান্তরিত হয়েছে এ আলো ঝলমলে ভবনটি। অধিকাংশ নারী পুরুষ ছুটেছে ভবনের প্রবেশ পথে। সেথায় সাজানো বিয়ে বাড়ির গেটে রঙিন ফিতার অপর প্রান্তে দাঁড়িয়ে বরযাত্রী এবং সকলের মূল আকর্ষণ স্বয়ং বর। বরের বেশে দণ্ডায়মান সৌম্যকান্তি মুখশ্রী অধিকাংশের নজর কাড়ল। মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে বহু ললনা, যাদের দুচোখে অসীম মুগ্ধতার আভাস, হাঁ হয়ে গিলে খাচ্ছে বরকে। বর সবটাই টের পেল, বুঝলো বটে। তাই তো বিরক্তি উদ্রেক হলো তনুমনে। আস্তে করে বামে ঝুঁকে গেল। পাশে দাঁড়িয়ে থাকা সমবয়সী একজনকে ফিসফিসিয়ে বলল কিছু। জয়ন নামধারী সে যুবক ফিসফিসানির শব্দমালা শুনে আটকে উঠল কেমন। তড়িঘড়ি করে বরকে কিছু আশ্বস্ত করতে লাগলো। উপস্থিত সকলের উদ্দেশ্যে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে তুলল অধর কোলে। চয়ন বরকে আরেকটিবার ফিসফিসিয়ে কিছু এক বুঝিয়ে তাকালো কনে পক্ষের দিকে। সৌজন্যমূলক হাসি সহকারে বলল, সালাম নেবেন সবাই। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এবার ভিতরে ঢুকি। কোনে পক্ষ হতে এক ললনা রং ঢং করে বলল, জি, সালাম নিলাম। ভেতরে তো অবশ্যই ঢুকবেন। সারাদিন থুড়ি না দাঁড়িয়ে থাকবেন, বসতে খেতেই তো এসেছেন। কথাটা তড়িৎ আক্রমণ করলো বরপক্ষের মস্তিষ্কে। ভ্রুদয়ে ভাঁজ ফেলে তাকালো বর। দু ভ্রুয়ের নিম্নে ঘোর অন্ধকারময় দু চোখ, যে চোখের অতলতর হদিস পাওয়া সকলের কর্ম নয়, বরং কষ্টকর। অন্ধকার গভীর চোখ দুটোর ভাষা লক্ষ্য করে থতমত খেল বন্ধু চয়ন। দ্রুত বিষয়টা সুরাহা করতে জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। বিয়ে বাড়িতে এসে খাইতাম না, এবার তো ভিতরে ঢুকতে দিন। আরেক সুন্দরী ললনা অ্যাটিটিউড দেখিয়ে বলল, হ্যাঁ, ফিতাটা কেটে কাইন্ডলি আমাদের উদ্ধার করুন। শুধু শুধুই পা ব্যথা করে দাঁড়িয়ে আছি, 2 পয়সা দেওয়ার তো মুরুদ নেই। বর দাঁতে দাঁত পিষে কিছু বলতেই উদ্যত হচ্ছিল। তৎক্ষণাৎ ওর বাঁ হাত চেপে ধরল বন্ধু চয়ন। চোখের প্রগাঢ় চাহনে ছুঁড়ে আকতি মিনতি করতে লাগলো। বর তো বলতে পারল না, তবে তার পঞ্চদশী ছোট বোন মুন্নি ঠিক মুখ খুলল। এই যে ম্যাডাম, এত ফডর ফডর করতেছেন কেলা? বইরা হনে হনটা কি? আদৌ কিছু হন তো, নাকি হুদায় আমাগোলাহান বিয়া খাইতে আইছেন? চরম অপমানিত বোধ করলো সে মেয়েটি। তর্জনী তাক করে পাল্টা আক্রমণ করলো, হে ইউ, হু দ্য হেল আর ইউ? তুমি জানো আমি কে? আই অ্যাম। কথাটা অসমাপ্ত রয়ে গেল, কেননা ভারী কি এক গম্ভীর স্বরে থমকে গেল পরিবেশ। থামলো অশান্ত কলরব। এই যাত্রাপালা আর কতক্ষণ চলতো চয়ন? মোর কিন্তু মটকা গরম হইয়া যাইতাছে, একবার যদি গার্মি ধরে না। বরের অকথ্য ভাষাটুকু ঠিক বোধগম্য হলো চয়নের, তাই তো তড়িঘড়ি করে বলে উঠল, হ, বুঝেছি বুঝেছি, তুই একটু থাম দোস্ত। পাশ থেকে বলে উঠল মুন্নি, ক্যা ভাইয়া থামবে ক্যা? এই ফালতু সেমরি চুলের মুটি ধইরা জিগান লাগে হাই কেডা? চয়ন ধমকে উঠল। চুপ কর তুই, চোরো চোরো লাহানি থাক। মুন্নি অসম্মতি প্রকাশ করে বলল, না থাকতাম না। মোর ভাইয়ারে অ্যাডাম শ্যাডাম কইব ক্যা? মোরা হের খাই না পড়ি।
পরিস্থিতি বেগতিক দেখে বরের হলো মাথা গরম, টকবগিয়ে ফুটছে সমস্ত স্নায়ু। অসহ্যকর চাহনি ফেলে মেপে নিচ্ছে কনেপক্ষ হতে উপস্থিত সবগুলোকে। তেমনই মুহূর্তে সেথায় হাজির হলেন তোফায়েল সাহেব। সম্পর্কে উনি কোণে উক্তির ফুফা হন। পাঞ্জাবি পাজামা পরিহিত মাঝবয়সী মানুষটি এখানে এসে অবাক। সে কি রে, জামাই এখনো গেটে দাঁড়িয়ে কেন? ভেতরে নিয়ে আয়। বরপক্ষ হতে জান্নাত নামক এক রমণী ঠেস মেরে বলে উঠল, ভেতরে ঢুকতে দেওয়ার আদৌ ইচ্ছা আছে তো, নাকি এমনিই ফেরত যাইতাম? হকচকিয়ে গেলেন তোফায়েল সাহেব। তৎক্ষণাৎ বললেন, না না, সে কি কথা, আপনারা আসুন না, ভেতরে আসুন। অতপর এক ঝাঁক অশান্তি শেষে সুষ্ঠু রূপে বিয়ে বাড়িতে প্রবেশ হলো বরপক্ষের। তবে তখনও কুচকে বরের হৃদয়। 10 তলা এই অ্যাপার্টমেন্টের ছাদে খাবারের সুবিশাল আয়োজন করা হয়েছে। বরের বসার স্থানও এই ছাদে। ছাদের একাংশে বরের জন্য সজ্জিত নির্দিষ্ট স্থান, সেটাই বর বেশে বসে বর, ডান পাশে বসে বন্ধু চয়ন, বাঁ পাশে পরিচিত কয়েকজন। সকলেই কেমন থমথমে বদনে বসে। বিয়ে বাড়িতে রয়েছে তারা, বসে স্বয়ং বরের পাশে। তবুও ফাজলামি খুনসুটি নিষিদ্ধ তাদের জন্য। একটু এদিক থেকে ওদিক হলে ক্যা না শুরু হয়ে যায়। সে আতঙ্কের জর্জরিত সব। তাই তো মুখ লটকে উদাস বদনে বসে। এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি। চারদিকে এত শুনশান নীরবতাকে। নীরব এই মুহূর্তে আকস্মিক অশান্তির আভাস। চমকালো চয়ন ও পাশে বসা ছেলেগুলো। গুটি কয়েক শব্দ, বাক্য এলো তাদের কানে। ব্যাস, এতেই অশান্ত হলো বরের মস্তিষ্ক। পারিপার্শ্বিক অবস্থায় এক বালতি পানি ঢেলে চটপট উঠে দাঁড়ালো বর মুইব। তাকে এভাবে উঠতে দেখে হতভম্ব হলো বন্ধু চয়ন। বিন্দুমাত্র বাধা দেওয়ার পূর্বেই মুইজ উধাও অগ্রসর হয়েছে ঝামেলার কেন্দ্রবিন্দুতে। ওই বেডি, মুই কানা না তুই কানা? তোর 14 গোষ্ঠী কানা, আন্ধা বেডি। দিলি তো মোর সুন্দর শাড়িটা নষ্ট হইরা। হো দ্য ব্লাডি ওল্ড ওমেন, শাড়ি দেখাচ্ছ আমাকে? তোমার কোনো আইডিয়া আছে আমার এই পার্সটার প্রাইস কত? না, কোনো পাইস পুইস জানি না। তুই মোর শাড়ি নষ্ট করলি কে? আগে হেইটা ক, এরপর বাকি সব। সুসজ্জিত নারীটি পাল্টা জবাব দেওয়ার পূর্বে সেথায় উপস্থিত বর মুইজ হাসান গমগমেশ্বরে শুধালো, এখানে শুরু হয়েছেটা কি? তৎক্ষণাৎ নেকি সুরে কান্না আরম্ভ করে দিলেন অপর মহিলাটি। 55 বছরের মোমেনা বেগম কাঁদো কাঁদো হয়ে ছেলের নিকটে এলেন। হাতটি আঁকড়ে ধরে দুঃখী স্বরে বলতে লাগলেন, দেখ না বাপ, কইতে ফকিন্নি বেডি আইছে, মোর স্বাদের শাড়িটা নষ্ট কইরা দিছে। আবার কি সব পাইস পুইস কয়, মোরে খারাপ কথাও কইছে। ললাটে তর্জনী ও বৃদ্ধাঙ্গুল ঠেকিয়ে ঘর্ষণ করতে লাগলো মুইজ। এখানে আসার পর থেকে যা সব হচ্ছে তা রীতিমতো সহ্যসীমার বাহিরে চলে গেছে। আর নেওয়া যাচ্ছে না। এবার পাল্টা জবাব দেওয়া উচিত। কি ব্যাপার, এখানে এত ভিড় কিসের? আবার কোনো ঝামেলা বাঁধিয়েছে এরা? উপস্থিত জটলার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল জাওয়াত, কিন্তু পরোক্ষভাবে দোষারোপ করলো বরপক্ষকে। অভিব্যক্তি তাই প্রকাশ করছে। অধর কোলে কেমন বিদ্রুপাত্মক হাসির আভা। সে আভা নিভাতে সম্মুখে এলো মুইজ। দাঁড়ালো একদম মুখোমুখি, নয়নে নয়ন স্থির রেখে। ভাড়ায় আনা শুভ্র রঙা শেরওয়ানিটি মুইজের গড়নে বেশ মানিয়েছে। নজর কাড়া আকর্ষণীয় লাগছে দেখছে। হবু সম্বন্ধের উদ্দেশ্যে থমথমে স্বরে বলল মুইজ, এখানে মাইয়া বিয়া দিতেছেন না যাত্রাপালার আয়োজন করতেছেন? আসার পর থেকে একখান না একখান নাটক চলতেই আছে। যে যেমনে পারতাছে ধুইয়া দিতেছে। উঁচু অবস্থানে আছেন বইলা কি মাথা কিন্না নিছেন নি? তাহলে একখান কথা কান খুইলা হুইনা রাখেন। অসন্তুষ্ট অথচ কৌতূহলী হয়ে তাকিয়ে জাওয়াত। কি বলতে চাইছে এই মুইজ হাসান? বলল মুইজ। শুনল উপস্থিত সব। উঁচুতে ওড়া হয়তো কঠিন, কিন্তু উঁচুর থেকে নিচে ছিটকায় পড়তে 1 মিনিটও লাগে না। তাই সাবধান, শক্ত কইরা উঁচু আসন ধইরা বহেন, ছিটকায় নিচে পইরা না যান। চক্ষু ভাষায় সুপ্ত হুমকিটুকু প্রকাশ করল বরমুইজ। প্রতিটি শব্দে লুকিয়েছিল অগ্নিকন্যা। কেমন অন্তর পুড়িয়ে যাচ্ছিল অবিরাম। প্রতিটি গণ্য মুহূর্তে ঝলসানো অনুভূতি হচ্ছিল ভেতরে। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে জাওয়াত। বিশ্বাস করে উঠতে পারছিল না তাদের বাড়িতে এসেই তাকে এত বড় অপমান কি করে করলো এ ছোট লোকের বাচ্চা। হাউ ডেয়ার হি! জাওয়াত রক্ত হিম করা চাহনিতে তাকিয়ে নীরবে দেখে যাচ্ছে মুইজের প্রস্থান। মায়ের দিকে এক পলক চেয়ে কি করে বরের জন্য নির্ধারিত আসন পানে এগিয়ে যাচ্ছে বর। কেমন নির্লিপ্ততা মুইজের মুখভঙ্গিতে। এ কার হাতে বোনকে তুলে দিচ্ছে সে। ঘড়ির কাঁটা তখন নির্দেশ করছে সন্ধ্যা 7:40। কিয়ৎক্ষণ পূর্বে সুষ্ঠু রূপে বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। উক্তি কায়সার নামক মেয়েটি আজ থেকে মুইজ হাসানের সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী, এক জীবনের সবচেয়ে নিকটতম সঙ্গিনী। বিদায় লগ্ন এখন। বধূবেশে লাল টুকটুকে কন্যা দাঁড়িয়ে তাকে আলিঙ্গনাবদ্ধ করে ক্রন্দনে ডেঙ্গে পড়েছে দুলালনা।
একমাত্র বান্ধবী শিমু এবং ভাবি নিশাত, দুজনের ক্রন্দনের ভিড়ে নির্বিকার দাঁড়িয়ে উক্তি, দুচোখে অনুপস্থিত দুঃখ, বিদায়ের ছাপ। তবে অন্তরে বিদ্যমান এক আকাশ কষ্টের হদিস নেই কারোর জানা। ভাবি নিশাত এবং বান্ধবী শিমুই শুধু কাঁদল, আর তেমন কেউ এক ফোঁটাও দুঃখ বেদনা দেখালো না, বরং মঞ্চ নাটক জোরপূর্বক দেখার মতো করে দাঁড়িয়ে। সে কি উক্তির অজানা? মোটেও নয়। তাই তো দ্রুত বিদায় লগ্ন সমাপ্ত হলো। ভাড়া করা বরের গাড়ির পাশে দাঁড়িয়ে মুইজ এবং নববধূ উক্তি। গরমে হাঁসফাঁস করছে মুইজ, শেরওয়ানির কলার হালকা ফাঁক করে বাতাস আলিঙ্গন করে চলেছে। বিরক্তিকর অনুভূতি হচ্ছে তনু মনে। তেমনই মুহূর্তে আকস্মিক চমকালো মুইজ। ভাবি নিশাত তার একমাত্র ননদের নরম তুলতুলে হাতটি তুলে দিল সদ্য বিবাহিত স্বামীর হাতে। অশ্রু ভেজা স্বরে শুধু এতটুকুই বলল, মেয়েটার একটু যত্ন নিয়েন ভাইয়া, ওকে ভালো রাখেন। প্রথমবারের মতো এমন করে বলল কেউ, কাউকে যত্নে রাখার ভালো রাখার দায়িত্ব অর্পণ করলো। তাই তো কেমন বিভ্রান্তিকর চাহনিতে তাকিয়ে মুইজ। প্রত্যুত্তরে কি বলবে নেই তার জানা। স্বল্প মূল্যের কিছু ফুলে সজ্জিত ক্ষুদ্রাকৃতির সে ঘরটি। খাটের চার প্রান্ত হতে গাঁদা ফুলের মালা ছড়িয়ে একত্রিত হয়েছে এসে খাটের মাঝ বরাবর উঁচুতে। রঙিন বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা কিছু গোলাপের পাপড়ি। শুভ্র রাঙা 3টে মোমবাতি জ্বলছে ঘরের বাম দেয়াল সংলগ্ন কাঠের পুরনো টেবিলের ওপর। ফুলের সজ্জায় বধূ বেশে বসে মিসেস মুইজ হাসান, লাল রঙা শাড়ির ঘোমটায় আবৃত মুখশ্রী। দুরু দুরু বুকে বসে সে, কম্পিত অস্থির মন। সে কম্পনের গতিবেগ আরো দ্রুততর হলো যে মুহূর্তে খট করে উন্মুক্ত হলো দরজা। দরজা পেরিয়ে কক্ষে প্রবেশ করলো মুইজ। মেজাজ বেশ চটে, বকবক করে চলেছে একাকী। শালা বালের একটা জিন্দেগি, এক ফোঁটা শান্তি নাই, সারাটাক্ষণ খালি অশান্তি। শান্তির মায়েরে যেন মরছে। মাথায় পরিহিত পাগড়ি খুলে এক ঝটকায় ছুঁড়ে ফেললো বিনা গন্তব্যে। পাগড়িটি গিয়ে পড়ল একদম নববধূ উক্তির পা সংলগ্ন বিছানায়। কেমন শিউরে উঠল উক্তি, আরো দ্রুততার হলো হৃদস্পন্দন। কিছে বন্ধ করে নিল দুচোখ। মুইজ বাঁ হাতে খামচে ধরেছে স্বীয় চুলের মুঠি। এখনো নজরবন্দি হয়নি সঙ্গিনীর অবয়ব। একাকী বিড়বিড়িয়ে চটপট করে ঘুরে দাঁড়ালো মুইজ। সে মুহূর্তে ঘন তমস্যাচ্ছন্ন দুচোখের তারায় ধরা দিল তার নববধূর অবয়ব। কিয়ৎক্ষণের জন্য স্থির হয়ে গেল মানুষটা। নিষ্পলক তাকিয়ে রইল বিছানায়, অপেক্ষারত ওই আদুরে অবয়ব পানে। আস্তে করে ঢোক গিলল মুইজ। হঠাৎই কেমন শুকিয়ে গেল গলাটা, পানের তেষ্টা পাচ্ছে বড়। সে কি এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল আজ থেকে রুমটা তার একার নয়, নতুন এক ভাগিদার রয়েছে, যে হবে তার জন্মান্তরের সঙ্গিনী। বোধহয় সে ভুলেই গিয়েছিল। তাই তো এই নিষ্পলক চমকিত ভাব। সহসা ক্ষণিকের ঘোর কেটে গেল। দপ করে জ্বলে উঠল মস্তিষ্ক। বড় বড় কদম ফেলে এগিয়ে এলো মানুষটা। দাঁড়ালো বেশ সন্নিকটে। অত্যাধিক রাশভারী স্বরে বলল, এই সেমরি, তোর ভাই কি সত্যি চাকরি বাকরি করে, নাকি পাড়ার লেলাই দেওয়া গুন্ডা মাস্তান? এমন হারামি কে? অপ্রত্যাশিত এমন প্রশ্নে স্তব্ধ হয়ে গেল নববধূ উক্তি। ঘোমটার আড়ালে লুকায়িত তার স্তব্ধ মুখখানি। ভাই সম্পর্কে এমন তার সম্বোধন এই প্রথমবার মতো শুনল যে। কোনরূপ জবাব না পেয়ে অসন্তুষ্ট হলো মুইজ। বলল, মুখে কুলু বাইটটা আসোস কে? কথা কানে যায় না? এবারও নিরুত্তর উক্তি। মেজাজ বিগড়ে গেল বেশ। মধ্যকার দূরত্ব মিটিয়ে এক লহমায় সন্নিকটে এলো মুইজ। অকস্মাৎ হাত বাড়িয়ে হটিয়ে দিল ঘোমটা নামক কৃত্রিম আবরণ। অভাবনীয় এমন কাণ্ডে সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়ল উক্তি। খিচে বন্ধ করে নিল মায়া মায়া দুটো চোখ। ডান হাত খামচে ধরল বিছানা চাদর। অর্ধাঙ্গিনীর ঘন বদ্ধ অক্ষি পল্লবের পানে নজর যেতেই কেমন নির্বাক হয়ে গেল মুইজ। ধীরলয়ে সোজা হলো তার কুঞ্চিত ভ্রুদয়, অভিব্যক্তিতে মুগ্ধতার রেশ। বিয়ের পরে প্রথম স্ত্রীর মায়াবী মুখশ্রী দেখার সুযোগ হলো। ওই ছোট্ট আদর আদর মুখখানি, ভয়ে খিচে বদ্ধ করে রাখা চোখ, বিলাসন মাখা গালের নরম ত্বক, নাকে পড়া নথ, শিশিরের ভেজা পাতার ন্যায় কম্পিত ওষ্ঠাধর। সবটাই নজর কাড়ল মুইজ নামধারী মানুষটার। ধক করে উঠল কঠিন হৃদয়ের আস্তরণে। আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল মুইজ, পাছে হৃদয়ে কোনো সর্বনাশ জলোচ্ছ্বাস আশ্রে না পড়ে। খুশক কাশি দিয়ে মুইজ লহু স্বরে বলল, আপনার চোখ গাইতা থনের কি আছে? মই ভূত না প্রেত? প্রশ্নটা কর্ণপথে প্রবেশ করলো। আস্তে ধীরে চক্ষু মেলে তাকালো মেয়েটা। নজরবন্দি করলো স্বামী মানুষটির লম্বা চওড়া দীর্ঘকায় দেহটি। বুকের ভেতরে কেমন এক আপন আপন বাতাস বয়ে গেল। আজ এ মুহূর্ত হতে চিরকালের জন্য এই মানুষটি তার, শুধুই তার। হ্যাঁ, মুইজ হাসান আজ থেকে কাগজে কলমে শুধুই তার। উক্তি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। আস্তে করে দৃষ্টিনত করে নিল। এবার আর সহ্য হলো না। উচ্চস্বরে মুইজ দিল এক রাম ধমক। এই সেমরি, মুখ বন্ধ করে তামাশা নিতাছোস? কথা কস না গায়ে?
বোবা নাকি? আকস্মিক কেমন এক দুর্বোধ্য চাহনি ফেলে চোখ তুলে তাকালো উক্তি। নয়নে নয়নে নিঃশব্দ কথোপকথন হলো দুজনের, হলো দুরূহ শব্দের লেনদেন। আস্তে ধীরে কুঞ্চিত হলো মানুষটির ভ্রু, মস্তিষ্কে আঘাত করতে লাগলো একের পর এক দৃশ্যপট। চট করে এক ভাবনা খেলে গেল। তৎক্ষণাৎ উঁচু গলায় ডেকে উঠল মইজ। মা, মা! মাত্র দুটো ডাক। হুট করে এই কোথা থেকে দরজা ঠেলে উদয় হলেন মোমেনা বেগম। যেন দরজার ওপাশেই ছিলেন দাঁড়িয়ে। উনি একা নন, সঙ্গে রয়েছে কনিষ্ঠ কন্যা মুন্নি এবং জ্যেষ্ঠ পুত্রবধূ জান্নাত। একজনকে ডাকতেই তিনজন হাজির। উত্তপ্ত মেজাজের আরো দফারফ হলো। বাবুরু চুলকাতে চুলকাতে ঘরমায় পায়চারি করে চলেছে মইজ। অত্যন্ত শান্ত স্বরে শুধালো মাকে। বউ কথা কয় না কে? রসগোল্লার ন্যায় চোখ করে তাকিয়ে মোমেনা বেগম। জান্নাত ও মুন্নি নিভৃতে চোখ চাওয়াচাই করে নিল। সকলের মুখে যেন অদৃশ্য স্কচ টেপ বাঁধা, অবরুদ্ধ কণ্ঠনালী। মইজ পুনরায় প্রশ্ন ছুড়ে দিল। সেমরি কথা কয় না কে মা? পায়চারি থামিয়ে দাঁড়ালো মইজ। দৃষ্টি স্থির করে রেখেছে মায়ের অবয়বে। মা মোমেনা বেগম আমতা আমতা করে চলেছেন। তার জানা উত্তর, তবুও বলতে অপারক কণ্ঠনালী। কি থেকে কি বলবেন উনি? এক্ষুনি কি এক দফা অশান্তি হবে না? অবশ্যই হবে। মা? ভারিককে যে শাসক স্বরে আটকে উঠলেন মোমেনা বেগম। মুইজ মোর বাপ, কথাটা একবার হন। সেমরি কথা কয় না কে? থেমে থেমে হৃদয় ছুরিবিদ্ধ করার স্বরে শুধালো মইজ। মোমেনা বেগম পড়লেন মহাবিপাকে। এবার বলবেনটা কি উনি? বাকি দুটো মুখে কুলু পেটে আছে কেন? কিছু একটা বলে তো ওনায় বাঁচাক না। ওরা কেউ বলল না, তবে মুখ খুলল আরেকজন, যাতে ঘরমাই হলো তুমুল বিস্ফোরণ। কাকি তো কথা কইতে পারে না কাকু। এক নতুন দিনের সূচনা। রবির মিঠে রোদ জানালা গলিয়ে প্রবেশ করেছে ঘরে। ছুঁয়ে যাচ্ছে কোমল দেহের অধিকারিণী কন্যাকে। জানালার গ্রিল আঁকড়ে তাতে মাথা ঠেকিয়ে উদাস বদনে দাঁড়িয়ে উক্তি। দু চোখে অবর্ণনীয় উদাসীনতার ঘূর্ণিপাক। লহমায় তার জীবনটা কেমন করে বদলে গেল। আপন হলো পর, পর হলো নিকটতম আপন। এবাড়ির মানুষগুলো আজ তার আপনজন, সবচেয়ে কাছের। সে কি পারবে মানুষগুলোকে আপন করে নিতে? কিংবা তারা পারবে জঘন্য মেয়েটিকে আপন করে নিতে? হয়তো না। তাই তো গতরাতে এক প্রস্থ ঘূর্ণিঝড় উঠল এ ঘরে। তার জীবনের অন্যতম বড় সত্য এভাবে প্রকাশিত হবে জানা ছিল না। স্বামী মানুষটি কি তবে কিছুই জানতো না? প্রতারণার শিকার হলো সে। এবার কি হবে? গতরাতে তো এক দফা চেঁচামেচি করে মনের ক্ষোভ প্রকাশ করলো মানুষটি। এরপর তার এই নগণ্য জীবনে কি সুখ পাখিটা কখনোই ধরা দেবে না? অধরা রয়ে যাবে আমরণ। তপ্ত শ্বাস ফেলল মেয়েটা। আস্তে ধীরে কেটে গেল অন্য মনস্ক ভাব। চকিতে চমকালো উক্তি। দৃষ্টি নিবদ্ধ জানালা গলিয়ে বাহিরে। এতগুলো কৌতূহলী মুখ কেন তাকিয়ে এদিকে? জানালার ফাঁক দিয়ে দেখা মিলছে অসংখ্য টিন শেডের বাড়ি। সে সকল বাড়ির দরজা জানালায় উপস্থিত বেশ কিছু উৎসুক মুখ। তাদের দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে এ বাড়ির ঠিক এই ঘরের জানালায়। সকলে যেন একই সঙ্গে এদিকে তাকিয়ে। এতক্ষণ নববধূ উক্তিকে দেখছিল বুঝি। উক্তি তো উদাসীনতার জন্য টেরই পায়নি। প্রতিবেশী মহিলা, কিশোরী, তরুণী, একাধারে অনেকেই দেখে যাচ্ছিল ওকে। ফিসফিসিয়ে নিজেদের মধ্যে কথাও বলছিল। মানুষগুলোর পোশাক বেশভূষায় পরিচয় মিলছিল তাদের জীবনযাত্রার মানের। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্য তারা। হালচাল এবং আচরণেই বোঝা যাচ্ছিল উক্তি মেয়েটা এসবে অভ্যস্ত নয়। এই পরিবেশ, এমন তার জীবনযাপন, নতুন মানুষগুলো, ওর কেমন কষ্ট হচ্ছিল। বুকের খাঁচায় ছটফটিয়ে যাচ্ছিল প্রাণবায়ুটা। অসহনীয় এক যন্ত্রণা বুকের অলিগলি দাপিয়ে বেড়াচ্ছে। ফট করে জানালা হতে সরে গেল উক্তি। এই মানুষগুলোর অদ্ভুত উৎসুক চাহনি ওকে যে বড় পীড়া দিচ্ছে। উক্তি ঘরের এদিক ওদিক তাকালো। এ ঘরটা ওর নিজের বেডরুমের থেকে বেশ ক্ষুদ্রাকৃতির। আসবাবপত্র তাও বেশ কম। বহু বছরের পুরনো একটা খাট, যার ডিজাইনও বেশ আগেরকার। বর্তমানে এমন ডিজাইনের খাটের দেখা মেলে না। একটা স্টিলের রং ওঠা সবুজাভ আলমারি, একটা পুরনো কাঠের টেবিল, একটা কাঠের আলনা। আসবাবপত্র বলতে এই আছে, অন্য কিছু নয়। উক্তি আস্তে ধীরে হেঁটে বিছানায় এলো। বিছানা তখনও ফুলেল সজ্জায় সজ্জিত। এসব পরিষ্কার করা উচিত। উক্তি পরনে থাকা অল্প দামি শাড়িটার আঁচল কোমরের একপাশে গুজে নিল। এরপর দক্ষ হাতে পরিষ্কার করতে লাগলো বিছানা। এ মুহূর্তে এই ঘরে একা সে। স্বামী মানুষটার দেখা মেলেনি। ঘুম থেকে ওঠে গতরাতে কোন ফাঁকে এসে যেন পাশে ঘুমিয়েছিল, টের পায়নি উক্তি। এক দফা অশান্তি, ক্লান্তির দরুন 12:30টার দিকে ঘুমিয়ে পড়েছিল সে। তখন তেজ দেখিয়ে রুমের বাইরে স্বামী মুইজ হাসান। এরপর মানুষটা কত রাতে এসেছে, ঘুমিয়েছে, টের পায়নি উক্তি। শুধু ঘুমের ঘোরে অনুভব করেছে আজ বিশাল অন্ধকার রাতে সে একা নয়। একটুখানি ভরসা, নিরাপত্তা দেওয়ার জন্য পাশে অতি সন্নিকটে রয়েছে কেউ একজন। টিনশেডের এই বাড়িতে ছোট বড় মিলিয়ে রুম মোটে 3টি।
বাড়ির দশা জীর্ণশীর্ণ। শেষ কবে সংস্কার করানো হয়েছিল ঠিক বোঝা যাচ্ছে না। উক্তি আস্তে ধীরে হেঁটে চলেছে, ঘুরে দেখছে বাড়িটা। সেই সকাল থেকেই ঘরে বন্দি সে, কেউ এলো না খোঁজ দিতে। সকালের খাবার খাওয়া তো বহু দূরের কথা, এতক্ষণ ভদ্রতা সৌজন্যতা প্রদর্শনের খাতিরে ঘরেই বসেছিল সে। ভেবেছিল কেউ ডাকতে আসবে না, না এলো না কেউ। এভাবে আর কতক্ষণ? বেলা 12টা বাজতে চলল। খিদেই পেটে ইঁদুর বিড়াল দৌড়ঝাঁপ করছে, জ্বলছে পেট গহব্বার। তাই তো অপারগ হয়ে রুম থেকে বেরিয়ে এলো। উক্তি হেঁটে বেড়াচ্ছিল একাকে। হঠাৎই থমকে গেল পদযুগল। কানে প্রবেশ করলো এক নারীর অসন্তোষের বাক্যবাণ। বৌমা, তোমার পোলাটা কিন্তু দিনকে দিন বহুত ফাজিল হইয়া যাইতেছে, জায়গায় বে জায়গায় মুখ চালায়। কাইল ওরে কেডা কইছিল মুইজরে হেই সব কইতে পোলাডা মোর হুদায় চেত্তা গেল, এতগুলো কথা শুনাই দিল। উক্তি ধীর পায়ে বাড়ির বাইরে এলো। বেড়াতেই নজর কাড়ল রান্নাঘর। রান্নার জন্য এক নির্দিষ্ট ঘর রয়েছে, সেখানেই রন্ধন কর্মে ব্যস্ত বেশ কিছু নারী। মোমেনা বেগম এবং তার জ্যেষ্ঠ পুত্রবধূ জান্নাত তন্মধ্যে অন্যতম। জান্নাত পিঁড়িতে বসে সবজি কেটে চলেছে। দুহাত দূরে আরেক পিঁড়িতে বসে গ্যাসের চুলায় তরকারি সামলাচ্ছেন মোমেনা বেগম। মুখ ঝামটা মেরে ওনাকে বলল জান্নাত, হনেন মা, মোর জীবন ছোট মানুষ, হ্যাঁ কি এই হগল জটিল বিষয় বোঝে? সরল মন, যা মনে আইছে কইয়া দিছে। হাতে হইছেটা কি? মুইজ ভাই বুঝি সর্দিটা কোনোদিন টের পাইতো না? হ্যাঁ কি চোখে পট্টি বাইন্ধা ঘুরে? মোমেনা বেগম খুন্তি নাড়ানো বন্ধ করে তাকালেন পুত্রবধূর পানে, কটমাট করে বললেন, মুখে লাগাম দিতে হ্যাঁ কো বউ, একটা মাত্র পোলারে তোমার লাহান অজাত বানাইও না। জান্নাত দাঁতে দাঁত পিষে তাকিয়ে পাল্টা উত্তর দিতে যাচ্ছিল, তখনই পাশ থেকে আরেক মহিলা ফোড়ন কেটে বললেন, সত্যি আপা, তোমার কেমন পোড়া কপাল গো। বড় বউটার মুখে একটুখানিও মধু নাই, মুখ খুললেই খালি তিতা বাইর হয়, তিতা। আর ছোট বউটা হে তো হেই। বিদ্যুপাত্মক হাসলেন সে প্রতিবেশী মহিলা, যাতে মোমেনা বেগমের উজ্জ্বল মুখে কালো আধার ঘনিয়ে নামলো। দুশ্চিন্তায় পড়ে গেলেন উনি। আস্তে ধীরে নড়ছে খুন্তি। উক্তি সামান্য দূরে দাঁড়িয়ে সবটাই দেখলো, শুনলো। চমকপ্রদ ভাবে তার এখন আর খিদে পাচ্ছে না। সবটুকু ক্ষুধা উধাও হয়ে গিয়েছে। ভরপুর ভরেছে পেট। তাই তো ঘরের দিকে উল্টো পথ চলল উক্তি মেয়েটা। ধরনীর বুকে তমসা নেমেছে। সময় তখন রাত 8:55। ক্লান্ত দেহে ঘরে ফিরল মুইজ। চোখে মুখে অবসন্নতা, দেহে লেপ্টে থাকা পোশাকের ঘর্মাক্ত অবস্থা, চুলগুলো উস্কো খুস্কো। শার্টের উপর দিকের বোতাম খুলতে খুলতে ঘরে প্রবেশ করলো ছেলেটা। সহসা নজরে এলো স্ত্রীর মুখশ্রী। মুইজ দেখেও অদেখা করে ভেতরে প্রবেশ করলো। এগিয়ে গেল আলনার ধারে। চমকালো বেশ। আলনায় সুনিপুণ ভঙ্গিতে গুজগাছ করে রাখা সমস্ত পোশাক দেখেই বোঝা যাচ্ছে মেয়েলি স্পর্শে আজ সেজেছে এই সামান্য দেখতে পুরনো আলনা। বহুদিন মাস বছর বাদে কোনো মেয়েলি স্পর্শ পেল। মনটা সীমাহীন ভালো লাগায় ভরে গেল। বাঁকা চোখে বামে তাকালো মুইজ। উক্তি কিছুটা দূরে অবনত মস্তকে দাঁড়িয়ে কষলে চলেছে নরম দুটো হাত। পরনে কাদামাটা এক শাড়ি, মাথা আবৃত সে শাড়ির আঁচলে। দুগালের ত্বক ছুঁয়ে নেমে এসেছে এক গাছি ছোট চুল। চোখে মুখে প্রসাধনের ছোঁয়া দৃশ্যমান নয়। মেয়েটা সাজেনি কেন? ওকে সাজতে পছন্দ করে না? চট করে এই প্রশ্নটা মস্তিষ্কে হানা দিল। বুড়ো কুচকে দৃষ্টি সরিয়ে নিল মুইজ। আলনা থেকে একটা শুভ্র রঙের স্যান্ডো গেঞ্জি, গামছা ও রঙিন লুঙ্গি নিয়ে বেরিয়ে গেল ঘর হতে। উদ্দেশ্য বাড়ির বাইরে অবস্থিত গণ টয়লেট। দিবাকরের আলোয় আলোকিত বসুধা, মাটিতে বিছানো বড় এক মাদুর, তাতে রাখা খাবার দাবার। একত্রে সকালের খাবার খেতে বসেছে পরিবারের সদস্যরা। উক্তি এবং জান্নাত দুই যা সকলের খাবার পরিবেশনের দায়িত্বরত। মুইজ আজ উপস্থিত রয়েছে। মোবাইলে কারোর সঙ্গে উচ্চস্বরে কথা বলে চলেছে মানুষটা। কখনো বা কাজ বুঝতে না পারার অপরাধে ওদিকের মানুষটাকে গালমন্দ করে চলেছে, যে গালি উক্তির কাছে সম্পূর্ণ অচেনা। কখনো এমন অদ্ভুত বিশ্রী গালি শোনেনি সে। তাই কেমন এক অনুভূতি হচ্ছে। ভালো নয় এ অনুভূতি, বিরূপ অনুভূতি। উক্তি মাথায় আঁচল ঠিক করে মুইজের কাছে এলো। সাবধানী ভঙ্গিতে মোটা চালের ভাত পরিবেশন করছিল। তখনই মুইজ ফোনে দিল এক রামধমক। দুর্বল নিরীহ আত্মা কেঁপে উঠল মেয়েটার। হাত ফসকে আরেকটু হলেই ভাতের পাতিল পড়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে কোনো মতে নিজেকে সামলাতে সক্ষম হয়েছে সে। মুইজ কিন্তু আর চোখে সবটা ঠিকই লক্ষ্য করলো, তবে বলল না কিছুই, বরং নিজ ফোনালাপে ব্যস্ত রইল। উক্তি তপ্তশ্বাস ফেলে দ্রুততার সঙ্গে খাবার পরিবেশন করে সরে গেল স্বামী হতে। খাবার খাচ্ছে সকলে। তন্মধ্যে চেঁচামেচি আরম্ভ করলো মুইজের ছোট বোন মুন্নি। নাকশিটকে বলে চলেছে, ইয়াকথু, এই বালের ডাইল রাঁধছে কেডা? এটা ডাইল না হলুদ গুলাই না পানি? মুইজের বড় ভাই মারুফ সেও একই সুরে তাল মেলালো।
আজ ডাইল রানছে কেডা, কেমন গিদুইরা লাগতাছে। জান্নাত তৎক্ষণাৎ খেপে উঠল। লাগবই তো, আজ মুই ডাইল রানছি, অহন তো ডাইলরে বালি লাগবো। বাল রানছ তো বাল কমু না। পাল্টা জবাব দিল মুন্নি। মোমেনা বেগম পুত্রবধূকে বলে উঠলেন, এতগুলো বছর সংসার কইরা কি শিখলা বউ? অহন্তরী ডাইলটাও ঠিকমতো রানতে জানো না, জানো খালি মুখ চালাইতে। জান্নাত থেমে নেই, নেকি কান্নার সুরে অভিযোগ জানাতে ব্যস্ত। উক্তি দুঃখী চাহনি ফেলে তাকিয়ে, এসব কি হচ্ছে? একান পরিবেশে এসে পড়ল সে। সকালে ঘুম থেকে উঠে শুরু, রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত অশান্তি, ঝগড়া। এই টিন শেড এলাকায় শান্তি কোথায়? দিনরাত খালি চারিদিকে অশান্তি, ঝুট ঝামেলা। তার বাপ ভাই কোন শুলে চড়ালো তাকে? অন্যমনস্ক দুঃখ ভারাক্রান্ত মেয়েটার হঠাৎ করেই গলায় বিষম বেঁধে গেল। কাশতে কাশতে নাজেহাল অবস্থা, চোখ মুখ হয়েছে লাল। ফর্সা মুখশ্রীর হাল করুন। আকস্মিকে কাণ্ডে চলমান ঝামেলা থমকে গেল। কাশির দমকে মেয়েটার প্রাণ ওষ্ঠাগত। পানি চাইবে যে তাও সম্ভব নয়। বাকিরা হা হয়ে তাকিয়ে। হঠাৎই আসর আলো দেখা দিল। চোখের সামনে স্টিলের গ্লাসে পানি। বিন্দুমাত্র বিলম্ব না করে গ্লাস হাতে নিয়ে পানি পান করতে লাগলো উক্তি। ঢকঢক করে পুরোটা পানি খেয়ে নিল। মাদুরে গ্লাস রেখে পেল শান্তি, স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঠিক সে মুহূর্তে ঝাড়ি দিয়ে উঠল সে পুরুষটি। মূর্খনি, কাশতে কাশতে মরতে বইছস, পানি যাবি না? রাগের চোটে প্রশ্ন করে তো ফেলল। পরক্ষণে হুঁশ ফিরল মুইজের। কেমনতর প্রশ্ন করল সে। এক বোবা মুখ নারী পানি চাইবে, এ যে অসম্ভব। এই শুনছো? স্ত্রী নিষাদ বড় কোমল স্বরে ডেকে উঠল স্বামী মানুষটিকে। যাওয়ার তখন বিছানায় বসে ল্যাপটপে অফিসিয়াল কাজকর্ম করতে ব্যস্ত। মিহি স্বরে প্রত্যুত্তর করল। নিষাদ আলতো করে ওষ্ঠাধর ভিজিয়ে নিল জিভের স্পর্শে। মনের মধ্যে ঘুরপাক খেতে থাকা বর্ণগুলো সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ বাক্যে রূপান্তর করল। থেমে থেমে বলল, বলছি যে উক্তির বিয়েটা তো হয়ে গেছে, ফিরতি নায়রে ওদের আনাও হলো না, এই শুক্রবার আসতে বলি। জাওয়াদ ডান পাশে দণ্ডায়মান স্ত্রীর দিকে এমন ভাবে তাকালো যে চাহনি নিশাতের বুকের ভেতরটা রীতিমতো ফালাফালা করে দিল। তড়িৎ দৃষ্টি সরিয়ে নিল নিশাত। আমতা আমতা করে বলল, এমন করে তাকাচ্ছ কেন? আমি ভুল কিছু বলেছি কি? জাওয়াত ল্যাপটপে মনোনিবেশ করে গাঢ় কণ্ঠে বলল, যা বলেছ দ্বিতীয়বার যেন না শুনি। যে গেছে তো গেছে, কাহিনী খতম। এ বাড়িতে ওর আর কোনো জায়গা হবে না। এমন নির্দয় বাক্যে দুঃখ পেল নিশাত। করুণ স্বরে বলে উঠল, ও তোমার আপন ছোট বোন হয় জাওয়াদ। উচ্চ স্বরে থামিয়ে দিল জাওয়াত। নিশাত! দমে গেল নিশাত। মলিন হলো মুখশ্রী। তাতে ভ্রুক্ষেপ না করে জাওয়াত অভিব্যক্তিতে সম্পূর্ণ নির্লিপ্ততা প্রকাশ করে বলল, আমি অফিসের কাজ করছি, মেজাজ খারাপ করো না। যাও, নিজের কাজ করো গিয়ে। আশাহত নিশাত আর দ্বিরুক্তি করল না। নিঃশব্দে শ্বেতা হতে প্রস্থান করল। জাওয়াত চক্ষু বন্ধ করে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মেজাজ এখনো ফুটন্ত জলের ন্যায় টকবক করছে। কোনো মতে শান্ত হলো সে। অতঃপর করতে লাগলো নিজ কর্ম। তমস্র রজনী, নির্দয় তলিয়ে উক্তি। ডান পাশে আছোয়া হয়ে বালিশে হেলান দিয়ে মুইজ, হাতে স্মার্টফোন। তাতে ইনটু দ্য ডেট 2 গেমস খেলতে মগ্ন সে। রাতের আধারে জম্বি গেমস খেলার অনুভূতি অন্যরকম। মুইজ পুরো মনোযোগ দিয়ে খেলে চলেছে। একটু পরপর পরিবর্তিত হচ্ছে মুখভঙ্গি। উঠছে ঈষৎ নড়ে চড়ে। ওর এমনতর কাণ্ডে উক্তি মেয়েটার ঘুমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই তো ঘুমের ঘোরে হালকা নড়ে উঠছিল উক্তি। শুলো মরিচের দিকে ঘুরে। সে মুহূর্তে লেভেল সম্পন্ন করে ফুরফুরে মেজাজে মানুষটা। প্রসন্ন চিত্তে এমনই নজর পড়ল বামে শায়িত মেয়েটার পানে। আস্তে ধীরে পরিবর্তন এলো তার অভিব্যক্তিতে। কিয়ৎক্ষণ পূর্বের উৎফুল্ল চেহারা এখন মুগ্ধতার হাতছানি। শাড়ি পরিহিতা উক্তি ঘুমিয়ে। দিনের মতো এখন আর চুল আবৃত নয় শাড়ির আঁচলে, বরং মুক্ত বিহঙ্গের ন্যায় উন্মুক্ত। উন্মুক্ত কেশ রাশি নিজ মর্জি মতো ছড়িয়ে বালিশের বুকে যত্রতত্র। ঘুমন্ত কন্যার শাড়ি কিঞ্চিত এলোমেলো। ফলস্বরূপ পেট কিছুটা উন্মুক্ত। দৃশ্যমান নাভিকুণ্ড। ক্ষুদ্রাকৃতির সে কেন্দ্রবিন্দুতে নজর আটকাতেই গলবিল শুকিয়ে গেল মরুদ্যান। অদম্য ঝড় উঠল বক্ষপিঞ্জরায়। উচ্চ কলরবে ধুকভুক করে চলেছে হৃৎপিণ্ডটা। এখন অজানা মধুরতম সর্বনাশ। কেন এমন করে হাহাকার হচ্ছে অন্তরে? কেন পড়ছে সমস্ত স্নেহ? কিসের অভাবে ছটফটানি হৃদয়ের অলিগলি? জানা নেই মুইজের। সে শুধু অনুভব করতে পারল এক তড়িৎ প্রবাহিত হলো শির দ্বারা বেয়ে। বড় তৃষ্ণা পাচ্ছে তার। অজানা কোনো বাসনা পূরণের আকুল তৃষ্ণা ছেয়ে তনুমনে। এক ছটফটে ব্যগ্রতা। বিমুগ্ধ মুইজ কখন যে মোবাইল রেখে স্ত্রীর সন্নিকটে এসেছে নেই জানা। সে এলো, খুব সন্নিকটে এলো।
দুজনের মধ্যকার দূরত্ব অতি ক্ষীণ। আধার মাঝে তখন এক টুকরো আলোর বড় অভাব। ঘন আধারে সয়ে এসেছে চক্ষু। সহনীয় সে আধারে মুইজ করে বসলো এক অভাবনীয় সাহসী কাণ্ড। পুরুষালী কর্মঠ খসখসে হাতটা বাড়িয়ে দিল। বৃদ্ধাঙ্গুল আলতো করে ছুলো নাভি। দপ করে জ্বলে উঠল ভেতরকার পৌরুষ চিত্ত। কামনার তটিনীতে তখন ডুবে যাওয়ার উপক্রম। মুইজ বৃদ্ধাঙ্গুল সরিয়ে নিল না, বরং আলতো করে বুলিয়ে গেল আশপাশ। মেপে নিল সে কেন্দ্রবিন্দুর অগভীরতা। প্রতিটি সেকেন্ড মিনিটে মানুষটার এক এক রকমের ভিন্নতার অনুভূতি হচ্ছিল। বৃদ্ধি পাচ্ছিল উত্তপ্ত শ্বাস প্রশ্বাসের চলাচল। চক্ষু বন্ধ করে ওষ্ঠাধর গলাকার করে শ্বাস ছাড়ল মুইজ। আস্তে করে অতীব সাবধানে সরিয়ে নিল আঙ্গুল। বড় আদর মেখে নিজ বৃদ্ধাঙ্গুলে এঁকে দিল এক দীর্ঘস্থায়ী চুম্বন। যেন সে চুম্বন বৃদ্ধাঙ্গুল নয়, বরং অর্ধাঙ্গিনীর আবেদনময়ী নাভিকুণ্ডই ছিল। তবে মহাচ্ছন্ন মুইজ কি জানে, রাতের এই ঘন আধরে একজোড়া মায়াবিনী চক্ষু বিস্ফোরিত নজরে তারই পানে তাকিয়ে দিনমণি তখন প্রতাপশালী রাজার ন্যায় দখল নিয়েছে বিস্তর গগনের। উত্তপ্ত রৌদ্রে জনজীবন ঝলসে যাবার উপক্রম। ঘনবসতিপূর্ণ এ এরিয়ায় এক নির্দিষ্ট স্থানে অবস্থিত পাশাপাশি বেশ কয়েকটি ওয়াশরুম। গণ আশ্রম হিসেবে তা ব্যবহৃত হয়। এ এরিয়ায় বসবাসকারী মানুষগুলো ক্রমান্বয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এই ওয়াশরুম ব্যবহার করে থাকে। তাদের বাড়িতে আলাদা করে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। গোসলের সময় মূলত এই বিশাল লাইন সৃষ্টি হয়। কখনো কখনো লাইনে দাঁড়িয়েই পেরিয়ে যায় কয়েক ঘন্টা। তখন অসহ্য অস্থির হয়ে শুরু হয় অশান্তি, অরাজকতা, গালমন্দ। যেমনটা চলছে ঠিক এই মুহূর্তে। উক্তি অনেকক্ষণ ধরে প্রয়োজনীয় সরঞ্জাম হাতে লাইনে দাঁড়িয়ে। একজন গোসল করতে ঢুকেছে বহুক্ষণ আগে, এখন অবধি বের হবার নামগন্ধ নেই। এক মাঝবয়সী মহিলা দরজা ধাক্কা দিয়ে বারবার বের হতে বলছে। ভেতরে থাকা নারী তা শুনল তো, এতেই লেগে গেল অশান্তি, হাউকাও অবস্থা। ওই বেটির ঘরে বেটি গোসল করতে গিয়া মরছস নি, বাইর হ কইতাছি। তুই একলাই গোসল করতি, আর মানুষে করতো না? এক্ষুনি বাইর হ। সেথায় উপস্থিত নারীরা বেশ খেপেছে। উচ্চস্বরে মনের ক্ষোভ প্রকাশ করে চলেছে। শুরু হয়েছে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক। উক্তি সজল নয়নে তাকিয়ে এ কোথায় এসে পড়ল সে? সামান্য গোসল করা নিয়ে অশান্তি হচ্ছে, এসব যে সে কশ্মীর কালেও দেখেনি। এমনিতেই তেজস্বী রৌদ্রের উত্তাপে প্রাণ ওষ্ঠাগত। এর ওপর ওয়াশরুমের অবস্থা ভালো না, বেশ নোংরা পরিবেশ। গোসল করতে গেলে ঘৃণায় নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে চায়। কোনো মতে ঢুকিয়ে যথাসম্ভব দ্রুত গোসল করে আসে সে। এখন গোসল করতে এসে অশান্তি সহ্য করতে হবে। সে যে লোকের কটু বাক্যে বড় ভয় পায়। উক্তি না পারছিল কিছু বলতে, না পারছিল সহ্য করতে। অপারগ মেয়েটি একটিবারের জন্য বলতে পারল না, তোমরা থামো, শুধু শুধু ঝগড়া করো না। বোবা মেয়েটি কিছু বলতে পারল না। নিজের মতো করে হাত নাড়িয়ে সাইন ল্যাঙ্গুয়েজে ওদের থামতে অনুরোধ করছিল। তবে তা কেউ লক্ষ্য করল না। সবাই তো নিজেদের মতো ঝামেলা করতে ব্যস্ত। ঠিক সে মুহূর্তে ওয়াশরুমে থাকা মহিলাটি গোসল সেরে বেরিয়ে এলো। এতে এক মুহূর্তের জন্য থামলো চলমান ঝগড়াঝাটি। উক্তি বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুকরিয়া আদায় করলো মহান রবের। তবে আফসোস, আরেক দফে ঝামেলা তৎক্ষণাৎ আরম্ভ হয়ে গেল। জোরদারে ঝামেলার সূত্রপাত করলেন ওয়াশরুম থেকে বেরিয়ে আসা সে মহিলা। ব্যাস, লেগে গেল তুমুল ঝগড়া। চুলোচুলি হাতাহাতি সময়ের ব্যাপার মাত্র। উক্তি আর সহ্য করতে পারছিল না। দুহাতে যথাসম্ভব শক্ত করে কান চেপে ধরল মেয়েটা। ভেতরকার যন্ত্রণা চিত্রপট লুকাতে দাঁত কামড়ে ধরল নিম্ন ঠোঁট। মোহনীয় চোখ দুটো তখন জলে টাইটুম্বুর। বাবা তাকে এভাবে বলে দিল। ঘড়ির কাঁটা নির্দেশ করছে সময় তখন বেলা 11:45। অফিসের সে ফ্লোরে কর্মরত উপস্থিত কর্মচারী বৃন্দ। তবে সকলে কিন্তু কর্মরত নয়। কেউ কেউ অফিসিয়াল কর্ম বাদ দিয়ে নিজ কর্ম সম্পাদন করে চলেছে। ফুসুর ফুসুর করছে নিজেদের মধ্যে। কেউ বা ফোনে ব্যস্ত তাদের সোনা বাবুর সঙ্গে প্রীতি আলাপ করতে। তাদের এই আলাপন যে আরেকজনের সহ্য হলো না। বুড়োজোড়ায় প্রকাশ পেল অসন্তোষ। তাই এলো চলন বলনে অভিজাত প্রকাশ করে এক কর্মচারীর সন্নিকটে এলো। সে কর্মচারী তখন উদ্বিগ্ন হয়ে ফোন আলাপে ব্যস্ত। বাবু, তুমি এখনো ব্যাটটি খাওনি? ও মাই গড, কত বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, টি খাও বাবু, শরীর খারাপ করবে যে। তোমার কিছু হলে আমার কি হবে শুনে? ওপাশতে তার বাবু সোনা কিছু বলার পূর্বেই কর্ণপথে পৌঁছালো গম্ভীর বিদ্রুপাত্মক স্বর। বহুত দুঃখের সহিত কইতাছি সৌরভ নিয়া, কোম্পানির থেকে আমনেরে ঝাঁটা পেটা করলে আমাকেও করার কিছু হইতো না। অল্প বয়সী কর্মচারী সৌরভ সাহেব আটকে উঠলেন। তড়িৎ কান হতে মোবাইল সরিয়ে তাকালেন ডানে। দাঁড়িয়ে কোম্পানির জুনিয়র অ্যাকাউন্টেন্ট জনাব মুইজ হাসান। পরনে কয়েক রঙের সমারোহে তৈরি শার্ট। শার্টের ওপরে দুটো বোতাম উন্মুক্ত। ফলস্বরূপ দৃশ্যমান লোমশ বুকের অপরাংশ।
পরিহিত জিন্স প্যান্ট বছর কয়েক আগের কেনা হলেও যথাসম্ভব যত্নে এখনও নিজ জৌলুস ধরে রাখতে সক্ষম। মরিচের বাঁ হাতে বেল্টের ঘড়ি, ডান হাতে ব্রেসলেট ও হ্যান্ডব্যান্ড, গলাতেও চেন শোভা পাচ্ছিল। মাথার চুলগুলো হাতের নিপুণতায় এলোমেলো হয়েও কেমন পরিপাটি রূপে সজ্জিত। হালকা চাপদাড়ি, শ্যামবর্ণ মুখশ্রী আরো সুদর্শন, নজরকাড়া করে তুলছিল। বছর 29-এর নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটা নিজেকে যথেষ্ট পরিপাটি করে রাখতে পছন্দ করে। হয়তো আর্থিক সচ্ছলতা তাকে দাবিয়ে রাখতে চায়, তবে সে নিজ সামর্থ্য পেরিয়ে বেশ কিছুটা উচ্চ স্টাইল নিয়েই বরাবর চলাচল করে, যা কিনা অনেকের গা জ্বালানোর কারণ। দৃষ্টিকটু তাদের বৈষম্য মনোভাবে চোখ দুটোয়। সৌরভ বুঝে শুনে আস্তে ধীরে শুকনো ঢোক গিললেন। গেল রে গেল, এর চেয়ে কোম্পানির এই আধবুড়ো ম্যানেজার এলেও রক্ষে ছিল। এ যে সাক্ষাৎ খ্যাকশিয়াল, এই খ্যাক খ্যাক করে উঠল বলে ভাবতে না ভাবতেই হাতছাড়া হলো মোবাইল। আতঙ্কিত সৌরভ তৎক্ষণাৎ রে করে উঠলেন। স্যার, আমার মোবাইল। হয় আমনের মোবাইল। বাবু সোনার লগে পিরিতি আলাপ তো বহু পারলেন, এবার একটু কোম্পানির পানেও সুন্দর নজরে চান। গা জ্বালানো হাসি উপহার দিয়ে বলল মইজ। সৌরভের হাস্য উজ্জ্বল মুখখানা অবলোকন করে কেমন যেন অশনি সংকেত টের পাচ্ছেন। তাই তো ফাঁকা লাগছে ভেতরটা, ঘামগ্রন্থি হতে ছুটেছে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ এত ভয় হচ্ছে কেন? মনে হচ্ছে চারদিক হতে কতগুলো দানবীয় হাত তেড়ে আসছে। এই বুঝি কেড়ে নিল তার। কি সৌরভ মিয়া, সুপকে মুহে ঠাডা পড়ছে নি? না স্যার, আমি তো। আর হলো না বলা। ত্বরান্বিত এক লহমায় সৌরভ পানে বেশ কতখানি ঝুঁকে গেল মইজ। দুজনের চোখে চোখ স্থির। সৌরভের চেয়ারের দুহাতল বন্দি, মইজের হাতের শক্তপোক্ত অবদ্ধ থাবায়। সৌরভ নিজেকে এক ক্ষুদ্র হরিণ শাবক ভেবে অসহায় বোধ করছিলেন। সামনেই যে দাঁড়িয়ে বনের রাজা, যে কোনো মুহূর্তে ঘাপুস করে গিলে নিল বলে। সৌরভ মিয়া, গত মাসে কোম্পানির প্রোডাকশন কস্ট কত ছিল যেন? সৌরভ তার হতবিহব্বল নয়নজোড়া বলিয়ে যাচ্ছিলেন। মইজের মুখশ্রীতে ওনার চোখে মুখে শোভা পাচ্ছিল ভয়াবহ ভীতি, যে ভীতি তার আত্ম অবধি কাঁপিয়ে তুলছিল। ওনার দুগাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। দুর্ভাগ্যজনকভাবে সে ঘাম মোছার মতো স্বাভাবিক অবস্থায় নেই উনি। এক শক্ত পাথরে পরিণত হয়েছেন যেন। প্রোডাকশন কস্ট, হঠাৎ মইজ হাসান স্যার এ বিষয়ে কেন জানতে চাইছে? তবে কি সবটা আর ভাবা হলো না। হঠাৎই একটানে ঘোর হতে বেরিয়ে এলেন সৌরভ। ওনার শার্টের কলার এক ভয়াল থাবায় খামচে ধরেছে মইজ। হিড় হিড় করে টেনে দাঁড় করালো। চোখের পলকে টানতে টানতে নিয়ে গেল নির্দিষ্ট গন্তব্যে। উপস্থিত বাকি সকলে এমন দৃশ্যের সাক্ষী হয়ে রীতিমতো স্তব্ধ। বেপরোয়া ঘাটতারা মানুষটি নিয়মকানুনের বিন্দুমাত্র পরোয়া না করে ফট করে বিনা দ্বিধায় প্রবেশ করলো কোম্পানির এমডি এর কেবিনে। এর পরের মুহূর্তটা ছিল একদম অনাকাঙ্ক্ষিত, অবিশ্বাস্য, অকল্পনীয়। বীরের বেশি এলেন মইজ, দোষীকে হাজির করলেন। নির্ভীক চিত্তে প্রমাণ সহকারে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন। বয়স্ক এমডি তখন লজ্জিত। গত মাসে এই সৌরভের হিসাবে কারচুপির জন্য মইজ হাসানকে দোষারোপ করা হয়েছিল। তার কর্মদক্ষতায় আঙ্গুল তোলা হয়েছিল, অথচ আসল দোষী সৌরভ। উনিই কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করে হিসাবে গন্ডগোল করেছিলেন, যার জন্য দোষী সাব্যস্ত হতে হয়েছিল মইজ নামক মানুষটিকে। আজ আরও একবার প্রমাণিত হলো মইজ হাসান শিক্ষায় পিছিয়ে থাকতে পারে, মাগার দক্ষতায় নয়। মুইজ, আই এম সরি বেটা, আমি পুরো বিষয়টা খতিয়ে না দেখেই তোমাকে সাত পাত শুনিয়ে দিয়েছিলাম। বয়স্ক মানুষটা বড় স্নেহ করে এই সন্তান সমতুল্য মইজকে। ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করে থাকেন। উনি মনে প্রাণে বিশ্বাস করেন কারিগরি সার্টিফিকেট দিয়ে নয়, বরং মানুষের কর্মদক্ষতা দিয়েই দেশকে উন্নতির বিশাল উঁচু শিখরে পৌঁছানো যায়। তাই তো মইজ আজ ওনার বিশ্বস্ত কর্মচারী। অথচ এই মইজ কিন্তু শিক্ষাগত দিক থেকে বেশ দুর্বল। এমডি স্যার এই মুহূর্তে বেশ লজ্জাবোধ করছেন। উনি গতবার প্রকৃত বিষয়টা তদন্ত না করেই ছেলেটাকে বেশ কথা শুনিয়ে ফেলেছিলেন। কি করে? স্যার, এই মুইজ হাসান হয়তো জন্মাইছে বস্তিতে, তয় মরবে ইনশাল্লাহ স্বস্তির শ্বাস ফেললা। একখান সাজান গোসান জীবন কাটাইয়া ফের মরমু। এর লাইগা যা যা করণ লাগে মুই করুম। মাগার সিটারি বাট পারি না, এই বিশ্বাস খান হগল সময় রাখবার পারেন। প্রচুর আত্মবিশ্বাসের সহিত কথাগুলো বলে ফেলল মইজ। ওর মুখভঙ্গি, কথার ধরনে প্রকাশ পাচ্ছিল দৃঢ়প্রত্যয়ী মনোভাব। হৃদয়ের নিচে থাকা আধারিয়া নিরংশু চোখ দুটো প্রকাশ করছিল তার সততা, দৃঢ়চেতা ভাব। সে যে এক সংকল্প গ্রহণ করেছে আজ থেকে বহু বছর পূর্বে। হয়তো জন্মেছি গরিবের ঘরে, তবে মরব গরিবকে অকাতরে দান করে। আজকের মইজ হাসান গরিব, লাঞ্ছিত, তবে আজ থেকে 10 বছর পরে মইজ হবে এক ব্র্যান্ড। ধনাঢ্যতা থাকবে তখন তার পদতলে, ইনশাল্লাহ। তমসায় আচ্ছন্ন গোটা ধরনী, গভীর নিদ্রায় মশগুল মনুষ্য জাতি।
ঘুমের ঘোরে বেশ কাছাকাছি দুটো প্রাণ, মধ্যকার দূরত্ব হারিয়ে অজানায়। মুখ মেয়েটি তখন এক স্বর্ণালী স্বপ্নে বিভোর। চারিদিকে সুখের সমাহার, শুধু সুখ আর সুখ, আনন্দময় আমেজ। রংধনুর সাতরাঙা বাড়িতে ঠাঁই নিয়েছে সে মেয়েটি। সঙ্গী রূপে রয়েছে মা, তার জন্মদাত্রী মা। উৎফুল্ল চিত্তে মায়ের সঙ্গ উপভোগ করে যাচ্ছিল প্রাপ্তবয়স্ক উক্তি। তার মাও উপস্থিত প্রাপ্তবয়স্ক রূপে। দুজনকে দেখতে প্রায় একই রকম লাগছিল, অত্যন্ত রূপসী, নজর কাড়া। রঙিন শাড়ি পরনে তাদের, উন্মুক্ত কেশরাশি উড়ু উড়ু রূপে। মায়ের আদুরে হাতটি ধরে খিলখিলিয়ে হাসছিল উক্তি, উপভোগ করছিল সুখের উপঢৌকন। ঘুরে বেড়াচ্ছিল ঘরের এ প্রান্ত হতে ও প্রান্ত, ছুঁয়ে ছুঁয়ে দেখছিল লাল, নীল, সবুজ, হলুদ রংধনুর 7টি রং। স্বপ্নে বিভোর মেয়েটির খুশির ছটা প্রকাশ পাচ্ছিল ওর ঘুমন্ত মুখখানিতে। বড় উজ্জ্বল হয়েছিল মুখটি, অধর কোলে লেপটে মনোরম হাস্য আভা। শক্ত করে আঁকড়ে ধরে নির্দেশায়িত স্বামীর হাতটি, দুজনে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে তলিয়ে। সমস্ত দুশ্চিন্তা, অশান্তি, ঝামেলা পালিয়ে। আকস্মিক জোরালো শব্দ, একবার, দুবার, 3বার। তড়িৎ ঘুম থেকে ছিটকে বেরিয়ে এলো মইজ, বসলো সোজা হয়ে। উক্তিও ঘুম ভেঙে হতবুদ্ধি নয়নে তাকিয়ে, কি হলো এটা? আধারে তলিয়ে তখন বসুধা, ঘুমে মগ্ন পরিবারের সদস্যরা। সে মুহূর্তে বাড়ির মূল দরজায় কড়া নাড়ার প্রবল শব্দ। একবার নয়, দুবার নয়, বরং 3-3বার। ঘুম ভেঙে গেল অধিকাংশ সদস্যের। মইজ উক্তি পানে এক ঝলক তাকিয়ে ত্রস্ত পায়ে বিছানা ত্যাগ করলো। ঘর থেকে গেল বেরিয়ে। কৌতূহলী উক্তির স্বামী মানুষটির পিছু নিল। ততক্ষণে বাড়ির মূল দরজায় জমায়েত হয়েছে জান্নাত, মোমেনা বেগম। মইজ এগিয়ে গেল, অসন্তোষের সুরে বলল, রাত দুপুরে শুরু হইছেটা কি? এমন ব্যাককলের লাহান দরজা পিটাই কেডা? জান্নাত ভয়ার্ত কণ্ঠে বলল, ভাইয়া, চোর নাহি, চোর ডাকাইত কিন্তু কখনো কখনো আমনেতেই হানা মারে। মোমেনা বেগম পুত্রবধূকে দিলেন এক ধমক। তোমার ওই পসাইন না মুখ খান বন্ধ কর্তা, খালি আনাপ সানাপ কইতে থাহে। মই ভুল কিছু কইছিনি? হাসাই তো। অসমাপ্ত রইল বাগবিতণ্ডা। স্তব্ধ নয়নে তাকিয়ে জান্নাত, মোমেনা বেগম। উক্তিও কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে। সকলের অধরষ্টে কে যেন অদৃশ্য ফুল স্টপ বসিয়ে দিয়েছে। মুন্নি তখন চোখ কসলাতে কসলাতে ঘর থেকে বেরিয়ে এলো। বিরক্তিকর অনুভূতি প্রকাশ করে ঘুমে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, ওমা, মাঝরাইতে ইয়া কি শুরু হইছে? বড় আপা? মইজ বিস্ময়কর চাহনিতে তাকিয়ে। মুন্নি চমকালো, ঘুম হতে ছিটকে বেরিয়ে এলো। দরজায় তাকিয়ে লক্ষ্য করলো আসলে বড় আপা দাঁড়িয়ে। মইজ এক বিন্দু কালক্ষেপণ না করে বড় বোনকে আগলে নিল। যত্নশীল হাত দুটো বোনের কাজ জড়িয়ে ঘরে প্রবেশ করলো। উক্তিও এলে এগিয়ে। স্বামী স্ত্রী দুজনে মিলে এবারে জ্যেষ্ঠ কন্যা ময়নাকে চলতে সহায়তা করলো। তাকে নিয়ে প্রবেশ করলো মায়ের ঘরে, যেথায় থাকে মা ও ছোট বোন মুন্নি। ময়নাকে মাঝারি আকৃতির চৌকিতে বসানো হলো। উক্তি করার পূর্বেই স্টিলের গ্লাসে পানি ঢেলে আপার দিকে বাড়িয়ে দিল মইজ। ময়না দুর্বল হাতে গ্লাসটা ধরল, তবুও গ্লাস ছাড়ল না মইজ। যতন করে বোনকে পানি পান করতে সহায়তা করলো। ক্ষুদ্র আচরণ মুগ্ধ করলো উক্তিকে। তবে এ মুহূর্ত মুগ্ধতার নয়, বরং সমবেদনার। বড় আপার শারীরিক অবস্থা থেকে উক্তি চরম দুঃখিত। একই হাল হয়েছে আপার। আপাকে ইতিপূর্বে সে একবারই দেখেছে, তাদের বিয়ের দিন। আপা দেখতে কৃষ্ণবর্ণ, তবে ওনার চেহারায় আলাদাই এক গ্লো বিদ্যমান, যার জন্য শুধু দেখতেই চায় মন। মমতাময়ী লাগে। আজ সে আপার কি দুরবস্থা, ময়নার চুলগুলো এলোমেলো হয়ে খোপা হতে বেরিয়ে এসেছে। ডান চোখের কিনারে কালশিটে দাগ জায়গা করে নিয়েছে। দুগালে বড় বড় আঙ্গুলের ছাপ, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল কোনো ব্যক্তির নির্দয়, নির্মম, অমানবোচিত আচরণের শিকার হয়েছেন আপা। কিন্তু কার? আপা ঠিক আছোস? উদ্বিগ্ন মিহিস্বরে শুধালো মইজ। হালকা কৃত্রিম হাসি অধরে ঝুলিয়ে মাথা নাড়লেন ময়না। তবে এ হাসিতে মন গলল না মইজ হাসানের। দাঁতে দাঁত পিষে শুধালো সে, কুত্তার বাচ্চাটা কই? ভয়চকিত নজরে তাকিয়ে ময়না, হারিয়ে মুখের বলে। উক্তি কিছুই বুঝতে পারল না, অর্থহীন তাকিয়ে শুধু। তবে এত সবের ভিড়ে অনুপস্থিত মইজের বড় ভাই মারুফ যাওয়ার দৃষ্টি এড়ালো না। ঘড়ির কাঁটা স্থির নেই, একটু একটু করে সময় অতিবাহিত হচ্ছে। ঘরমায় পায়চারি করে চলছে উক্তি। চিন্তা নিমগ্ন মনটা ছটফট করে চলছে। এখন সময় রাত্রি 3:30। মানুষটা সেই যে রাগান্বিত রূপে বেরিয়ে গেল, এখনো ফিরল না। অমন হুড়ুম গুড়ুম করে গেল কোথায়? কাউকে তাড়া করতে গেল কি? তাই তো মনে হলো। তবে বাড়ির অন্য কেউ কেন বাধা দিল না? তারা এতটা নিশ্চিন্তে থাকছে কি করে? চিন্তায় যে ওর হাপিত্তেশ করার মতো অবস্থা। মানুষটা যেখানেই আছে ঠিক আছে তো? মানব মন বড়ই উদ্ভিদ। এর ছলাকলা বোঝা সকলের কর্ম নয়। এই তো বিগত কিছুদিন পূর্বের কথা।
ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিচু জাতের এক মানুষের সঙ্গে বিয়েটা হলো, যাদের সঙ্গে আকাশ পাতাল তফাৎ উক্তির। স্বাভাবিকভাবেই এই মানুষটা তার পরিবারকে মানতে ওর অসুবিধা হচ্ছিল। মহিজ মানুষটাকে দেখলেই কেমন ভয় হয়। ওনার চাহনি বড় প্রখর, হৃদয়ের অঙ্গনে যেন রঙিন আলপনা এঁকে যায়। দুরু দুরু করে কাপে সরল ভীতু হৃদযন্ত্রটা। বছর 19-এর উক্তি, শান্ত প্রকৃতির মেয়ে, ঝুটঝামেলা অশান্তি হতে শত দূরে যার বসবাস, সে মেয়েটাই এসে ফাঁসলো অশান্তির ইয়া বড় কূপে। স্বামী মানুষটাও কেমন যেন দেখতে গুন্ডা গুন্ডা লাগে, ভালোবাসায় সুন্দর করে কথা বলে না, পচা গালি দেয়।